ইনায়া ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম, বল। ইনায়া জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আচ্ছা ভাইয়া ধরো, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে, তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকায় ইনায়ার দিকে, অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, হুম, যদি রেগে সবসময় ধুবাধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দেওয়ার পরেও যদি সেটা শুধরাতে না পারে, তখন? ইরফান ডান হাতে কফির কাপটা ধরে রেখে চোখ বুজে বা হাত চোখের উপরে রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে যা, গিয়ে পড়তে বস। ইনায়া এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়েরার বাবা ভাই নেই বলেই ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূরের কথা, একবারও ভাবো না। আমার মতো মায়রার বাবা ভাই থাকলে তুমি মায়রাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ের কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়া আর কিছুই বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতে কফির কাপটা টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। ইনায়ার পা থেমে যায়, উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়েরার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারই করেছে। আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডের এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইতে আসলে এবার তোর গাড়ে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছো? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ওই ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেয়ে গেল। সাহস করে সে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইটটা অফ করে দেয়, দরজা আটকে গায়ের শার্টটা খুলে ফেলে, ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদম গায়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও মোছেনি, ঘাড় বেয়ে টুকটুক করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি, সব কিছুই বিরক্তি লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়রাকে ঘুমান্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটাই ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তবে মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে দুটো ঘুমের ঔষধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনো চোখে ঘুম নেই, উল্টো ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটাই হাই লেভেলে উঠে আছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎই মাথায় আসে, মেয়েটা সারাদিন শুধু ঘুমিয়েছিল কেন? শরীরে কিছু তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোনটা নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো, ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়েই বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেটটা পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভেজায়। কি বলবে, কল কেন দিল? এইসব ভেবে মাথা আরো বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোনটা সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাহিরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবে চিনতে বের করলো, মায়েরা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিকক্ষণ। অসহ্য এক যন্ত্রণা যেন। শুদ্ধ কোনো সাড়া শব্দ না পেয়েই বলে, কিরে, আসিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আসি। শুদ্ধ ভুরু কুচকে বলে, কি বলবি?
ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকালেই আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলল, ওকে, বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে আরে, ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোনটা সরাতে গিয়েও সরালো না, আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না। আসলেই কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত ও। এ তো মায়রার জন্য চিন্তাই শেষ, অথচ স্বীকার করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠেই বলে, ইরফান জানিস কি হয়েছে? তোর বউয়ের এত মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্রই ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীত স্বরে বলে, এক্ষুনি হাসপাতালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটালে নিবি, 2 মিনিটসের মধ্যেই নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দেই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকে করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই শিওর, তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোনটা কেটে দেয়, সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোনটা সুইচ অফ করে দেয়। এতক্ষণের চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজে হয়ে গিয়েছে। আল্লাহ, আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর কোনো হেলদোল ছিল না, আর এখন দুটো কথা বললেই কেমন রিয়াক্ট করে, বিড়বিড় করে। স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এইভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভুরু কোঁচকাল। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতেই পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে নিয়ে বলে, অদৃশ্য প্রেম, প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা বোকা চোখে শুদ্ধের দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এইসব রেখে বলে, মায়েরা তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না, এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া 1 গ্লাস পানি খেলেই তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছুই বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সমানে শুদ্ধের ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ বলছে। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে, সে কলটা রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আছড়ে ফেলল, বারবার এপাশ ওপাশ পায়চারি করলো। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। বেলকনি থেকে ফোনটা কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টার এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ আর ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বইয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল।
সে তাকে মিথ্যা বলেছে জানলে তাকে তো কাঁচা চিবিয়েই খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজাটা লাগিয়ে পিছু ফিরে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা এই ঘরে, হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধের দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধর দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইটটা জ্বালায় দ্রুত। চোখের ওপর হঠাৎই এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরা দুই হাত তার দুই হাত ধরলো, তাপমাত্রাও স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরার শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইটটা অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধের ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলে, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভুরু কুচকে বলল, আরে এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফান ভাবেটা কি? একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথেই ইরফান শুদ্ধের মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে সেন্সিটিভ জায়গা থেকে এমন ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধের দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধের কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলে, তুই আর এই বাড়িতে আসবি না। শুদ্ধ ভুরু কুচকে বলে, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এই বাড়িতে আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা করে চেয়ে আসে, তার বাড়ি আর সে আসবে না? রেগে বলো, সপ্তাহে 2 দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায়ও করলো। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়িতে আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছে ও, ঝড় আসছে তার দিকে, কি জ্বালা। ইরফান শুদ্ধের ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজাটা আটকে দেয়, গায়ের শার্টটা খুলে ফেলে, ফ্যানটা অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রার বাম কাত হয়ে শুয়ে আছে। ইরফান মায়রার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়েরা ঘুমের মাঝেই একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিকে ফিরে শোয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলাটা জড়িয়ে ধরে ঘুমের ঘোরেই। অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখল বোধ হয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা। তার গলায় মায়রার হাত সরিয়ে দিল। মায়রাকে হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসা মায়রাকে দেখল খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। মায়রার কেমন যেন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরেই সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে 2 হাতে ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভুরু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে, তবে জিরো লাইট জ্বলল না কেন? সামনে হাত বাড়ালে কেমন যেন মানুষের মতো কিছু মনে হয়,
কেমন ভয় পায় মেয়েটা। ধড়পড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়েরার ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়েরা ঢোক গেলে ধীরে ধীরে তার কোমর থেকে হাতটা সরিয়ে সে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোনটা নিয়ে দ্রুত ফোনের আলোটা অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশের ফ্ল্যাশটা ধরলে ইরফানকে দেখে চোখটা বড় বড় করে তাকায় সে। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়েরা ঢোক গেলে এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে মানুষটা ঘুমায়। ঘুমান্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে মানুষটাকে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়াই যেন সহ্য করতে পারে না। কেন যেন আখি জোড়ায় পানি জমল। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও আঘাত লাগে। মায়েরা ইরফানের মুখায়ব থেকে দ্রুত চোখটা সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন যেন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করেই ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষটাকে নিয়ে। ফোনে একবার সময় দেখে। ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশেই নামাজ পড়ে নেয়। ভদ্র মহিলা মায়েরাকে দেখে বলেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছিল পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুই দিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্রই দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাহিরে যেতে যেতে বলেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছুই বলল না। দুই হাঁটু জমা করে হাঁটুর ওপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে, তার ঘুম ভালো না সে জানে। সে হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে, কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান! ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরে জায়গাটা ফাঁকা দেখে ভুরু কোঁচকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। ত্রিনা বেগম অবাক হলো। সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফানের আরো কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে? দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখল সকাল 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যেই বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের উপরে পা তুলে বসে থাকো। আমার ছেলে সপ্তাহে 2 দিন তোমার সব কাজ তুলে দেয়। তারেক নেওয়াজ কিছুই বলল না। মিথ্যা তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়েরাকে মেরেছে, এটা নিয়েই তার রাগ আকাশ সম। রীতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতেই বাইরে গেছে, আমি দেখছিলাম। রিতার কথা শুনে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুইজনই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, কোথায় গিয়েছে? রিতা হাতের কাপটা এগিয়ে দিয়ে বলল,
তা তো জানি না, আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। রিরিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভুরু আরো খানিকটা কোঁচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে। ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধের নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। ইরফান শান্ত পায়ে মায়রার পাশের চেয়ার টেনে বসে। মায়রা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখটা সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা প্লেটের সব খাবার শেষ না করেই উঠে দাঁড়ালো। বাম হাতে ফোনটা নিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশড ইট। মায়রার ডান এঁটো হাতে ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন দাঁতে দাঁত চেপে বলে ওঠে, সব শেষ না করে এক পাও এখান থেকে নড়বে না। মায়রা রেগে যায়। এই লোককে তার সহ্যই হয় না। হঠাৎই চিৎকার করে বলে, হাত ছাড়ুন বলছি। মায়রার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। ত্রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা, চিৎকার করছিস কেন? মায়রা এখনো ইরফানের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এইসব অত্যাচার আমি কিন্তু আর সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিয়ে দেখল সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপারটা। মায়রার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠছিস কেন, সব খেয়ে নে। মায়রা ডান হাতে ভাতের প্লেটটা তুলে নিয়ে তারপর বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টো আরো শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছুই বলল না। ত্রিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে বসেই খাবে তুমি, শিট। মায়রাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমি এখানেই খাবে। মায়রা হাতের প্লেটটা ঠাস করে টেবিলের ওপরে রেখে রেগে বলে, খাবো না। কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়রার হাতটা ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন যেন অসহায়ত্ব। মায়রা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গেলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগেই ইরফান মায়রার পেট আর বাঁ হাতে আঁকড়ে ধরে। নিজে চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রার চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখাবয়বে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি, খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দুই হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়রা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়রা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের ওপর তার দুই হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না, কাটাই বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের কোনো হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়রার খামচি দেওয়া দেখল, কিছুই বলল না। মায়রা এখনো হাত সরায়নি।
ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতের খামচে ধরা দুই হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়েই জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন যেন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়রার নিজেরই খারাপ লাগলো, সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটুও অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেরিয়ে পড়ছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সেই হাসি বোঝার ক্ষমতা কারোর নেই। তার মুখাবয়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের কোনো হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়, চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা কি ঠিক হলো না বোধ হয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছুই বলল না। ইরফানকে তিনি খুব ভালো করেই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মায়রার কান্না পায়, এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছুই বলল না। মায়রা ইরফানের খামচি দেওয়া হাতটা আবার দুই হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়রার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছুই বলে না। খাওয়ায় মনোযোগ দেয়। মায়রা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন না আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়রার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটা কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়েই ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে। অসভ্য লোক। নিজেকে সামলে মৃদু স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না। এখানে বসেই আমি সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়রার দিকে তাকায়, বা পায়ে তার পাশের চেয়ারটা টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়রাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছনের দিকে বাঁ হাতে মায়রার কোমরটা চেপে ধরে। মায়রার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়রা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাতটা সরাতে চায়। জখম হাতে আরো কতগুলো যে আঁচড় লেগেছে তার কোনো হদিশ নেই। তবে ইরফান সেই ব্যাপারে নির্বিকার। মায়রা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখল মায়রার খাওয়া শেষ। নিজে থেকে মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মায়রার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে দেখলো, এরপর দ্রুত পায়ে শুদ্ধের ঘরের দিকে যায়। মায়রা ভুরু কুঁচকে ইরফানের প্রস্থান দেখলো। পানি খেতে খেতে ভাবছে, লোকটা কেমন যেন অদ্ভুত লাগছে তার কাছে। এসবের পেছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধের ল্যাপটপটা অন করে বোর্ডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙ্গুল চালায়, ডান হাত কানে ধরে বলে, বলো। তারেক নেওয়াজ রেগে গিয়ে বললেন, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে? আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মায়রাকে মারতে গিয়েছো, আর একবার ওর গায়ে হাত তুললে
আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নেওয়াজ রেগে গিয়ে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। তুমি আর ও বাড়িতে যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধের ফোনটা আছাড় মেরে ফেলে। শুদ্ধ ইরফানের পাশেই টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা, অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হাঁ করে চেয়ে আসে ইরফানের দিকে। যা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছুই বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলেরা যাই হবে, সেই ঝগড়ার হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই, এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2টা 45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনাই ইরফানের অংশই বেশি। কি যে ভাবে সে নিজেকে। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার, কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধের মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এই দিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজাটা লাগাতে চায়। ইরফানকে ধাক্কা দেয়, মায়েরা ব্যর্থ হয় দরজা আটকাতে। ধাক্কায় 2 পা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গেলে, সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়, অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? জান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজাটা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজাটা আটকে মায়েরার দিকে 2 পা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মুচড়ামুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়, চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গালটা চেপে ধরে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়েরা রেগে গিয়ে বলে, আমি যাব না, বুঝছেন না আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানলো, রেগে প্রশ্ন করে, হোয়াই? মায়েরা চেঁচিয়ে বলে, তো কি, আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মা ও আপনার মতো এইভাবে মারেনি কখনো। 2 দিন আমাকে উঠতে বসতে মেরেছেন একেবারে, ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতেই চোখ জোড়া পানিতে টইটম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়রাকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল,
আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখ হয়ে মায়রার দিকে চেয়ে বলে, নো। মায়রা রেগে গিয়ে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমকে দেয়, শ্যাট আপ স্টুপিড। মায়রার ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই লোকের হঠাৎ করে কি এমন হলো, কেমন অদ্ভুত অদ্ভুতভাবে কথা বলছে। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, রেডি হতে বলেছি আমি। মায়রা চিন্তা বাদ দিয়ে রেগে গিয়ে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তির শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর এ স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না, তাই না? মায়রা কিছুই বলল না। ইরফান মায়রাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে নিয়ে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়ে চেড়ে একটা কালো বোরখা নেয়। মায়রার গলা থেকে ওড়নাটা সরাতে নিলে মায়রা ভীত স্বরে বলল, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা তার ওড়না টেনে ধরে রেখে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, ওকে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারল না। তাকে বলেও না। বিরক্ত লাগলো। বোরখা পরে হেজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দু মাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকাল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়। দরজা চাপানো। মায়রা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজটা বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ানো। দ্রুত হাতে শার্টের হাতাটা কুনুই পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে বলে, মুখাবে কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখে। ফোনটা হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভুরু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়ের কথা বলছিস? ইরফান নীরব থাকলো। ত্রিনা বেগম ভুরু কুঁচকে বলল, ও তোর ঘরেই আছে। নেই। ভদ্র মহিলা ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়রার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখলো। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়রা বাইরেও যায় না। এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মায়রাকে। ইরফান হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মায়রাকে দেখেছিস? শুদ্ধ ভুরু কুঁচকে বলল, না তো। কেন, নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেই গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধের দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়রা এবার একটু স্বামীর আদর আর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়রাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়রা বেবি, তুমি এসেছো। এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে,
আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজাটা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানিটা ঠাস করে পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। ওইদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলে ত্রিনা বেগম শুদ্ধের দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তোকে, আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান ঘাড়ে হাত ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরো ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়িতে গেছে হয়তো, গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছুই বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট, নাম মিম, তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথেই আজ বিকালটা কাটিয়ে যাক। মায়েরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়তে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়েই বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলেই দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়রার বা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নেই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছুই বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা বেশ ফুরফুরে লাগছে। মিম পাশ থেকে বলে, এই তোর জামাইয়ের কি খবর? মানে না মারে? মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে বলে, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে বেশ দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়রার হাতে একটা আলতো করে থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে? মায়রার মুখটা কেমন যেন মলিন হলো, মৃদু স্বরে বলল, হুম। তাহলে এখন কি হবে? তোর হাঁড়িতে ভাগ বসাবো। মানে? মায়রার মুখে থাকা বড়ইয়ের বিচিটা ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাঁড়িতে ভাগ বসাবো, দুই সতীনে মিলে ঝাক্কাস একটা সংসার সাজাবো। মিম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না, জামাইয়ের না মানার ব্যাপারেও মজা করে বলছে। তাই আর কিছুই বলল না। মায়েরা সামনে ফুচকার একটা ভ্যান দেখে বলল, আমি টাকা আনিনি, আজ তুই খাওয়া। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টো আমাকে খাওয়াতে বলছিস? মায়েরা মিমের দুই হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করে বেরিয়েছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করছিস যেন হিসেব করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝেই মায়েরার পেছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভুরু কুচকে পেছনে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মায়রার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে। দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না, এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে,
মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারোর দিকে তাকাবো না নাকি? মায়েরা দুই হাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি। বিবাহিত পুরুষদের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেয়াদব মাইয়া? মিম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাতটা ধরে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছুই বলল না। পুরা বিকাল গ্রামের এ মাথা ও মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিং এর সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটা বোতাম আলগা করে দেয়। মাথার পিছু দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে সে। দুই হাত আড়াআড়ি ভাবে বুকে গুজেছে, ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা দুয়েক বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতবার ফোন করেছি, দেখ তো একবার। কাল ভার্সিটি আছে না, যাবি না? বিকালে যেতে চেয়েছিলাম, অথচ তোর কোনো খোঁজই নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না ও পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোনটা কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন রে? শুদ্ধ ভুরু কুচকে বলে, ওকে দিয়ে তুই কি করবি? ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। মানে? ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলল, এমনি বললাম, কি দরকার ওকে তাই বল। সন্ধ্যায় আমার চেম্বারে আসার কথা ছিল। আমার বউ কদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে, আর এই ইরফানের জন্যই তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী। তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজটা খারাপ লাগে না বল? শুদ্ধ চোখটা ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে, অতঃপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখটা গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে গিয়ে বলে, আরে থাম, ও কোথায়, আসবে কি শুনে বলতো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা, তুই তোর বইয়ের রাগ ভাঙা যা। ইরফান যাবে না বলেই কলটা কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞাসা করে, সীমান্তের কাছে মায়েরার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুললও না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়েই বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা কিসের? বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলারটা ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগেই গেটের সামনে চোখ পড়লে দেখল মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলারটা ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতের খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে, এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝেই ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলে? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখটা চেপে আগের চেয়েও শক্ত করে শব্দ করে চিৎকার করে বলে ওঠে, বল কোথায় গেছিলি? আনসার মি।
মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখটা নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখ জোড়া পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার গালটা চেপে চিৎকার করে বলে ওঠে, ড্যাম ইট, স্কিপ আপ। মায়রার দুই গালে ব্যথা পায়, তবে সে কিছুই বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়রা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মায়রার কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে দেয়, বা হাতে মায়রাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা, এরপর চোখ মেলে তাকায়। মায়রার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়রা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগের রাগের আভা এখন আর নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়রার পানে। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাতটা সরিয়ে নেয়, মায়রার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মায়রা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছাটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করেই গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়রাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুই গালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের সুরের নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল, তা মুহূর্তেই যেন ভ্যানিশ হয়ে গিয়েছে। এই লোকের আগের রূপ দেখে মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফান পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফান কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়েই রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার 2 দিন পর পরই বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভুরু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তো তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পড়ে পড়ে বোর করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, হাই হাই, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে? দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলে, হ্যাঁ, সামিয়াকে চিনিস না? এসএসসি দিবে এবার, মেয়েটা খুব ভদ্র। হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানায় এক কোনায় চুপ করে বসে আছে। 2 হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে।
ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার ওপর? ত্রিনা বেগম মায়রার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল না তোর? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো আর যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম আর কিছুই বললেন না। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল তো। মায়েরা ত্রিনা বেগমের দুই হাত আগলে নিয়ে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন রে? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক করে রেখেছি। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে রে মা, তোর প্রতি ও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না, কি মনে করে যেন মলিন হেসে বলল, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া, এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করত, কিন্তু দেখো, বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম যে সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না ভালোবাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার কাছে। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু হলেও মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিইনি, দেখতে কেমন যে ছিল উনি। কথাগুলো বলতে বলতেই চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরো 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এইটুকুন একটা মেয়ে কি ভারী কথা বলে। মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে, ইরফান অমন নয়, ধীরে ধীরে সবই বুঝতে পারবি। মায়রা কিছুই বলল না। ত্রিনা বেগম মায়রার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক, ডাকবি তো? মায়রা দুই হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা জান। এরপর দ্রুত ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন যেন অদ্ভুত লাগে বটে। মুহূর্তে কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের ভাই বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফিটা দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা হতে গিয়ে তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎ মা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎ মা হলেও মায়রাকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মনি ছিল মায়রা। মায়রার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স, তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়রা জানতে পারে তার মা আসলে তার নিজের মা নয়। এর জন্যই মায়রাকে তার নানার বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দেয় তার বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন, সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই তাকে লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়ি অবধি বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচায় আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডোলে মুছে নেয়, লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের অপর পাশ থেকেই বলে, কেন রে? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবরটা ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে ভাই, আমরা বেঁচে যাব আর ফারহাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শক্ট দিয়েই বলে, এনায়ের কপাল খুলে গেল তাহলে। তোর মতো মির্জাফের সাথে বিয়েটা তাহলে আর হচ্ছে না। ইয়াজ এবার রেগে গিয়ে বলে, এই একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোনটা ধরে না কেন রে? মেজাজ খারাপ লাগে কিন্তু। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনায়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয় তো। আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে, সেই কয় বছর আগে 2বার আর রিসেন্ট 1বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি তাও মানছে না, আর ইনায়া তোকে চেনেও না ঠিকঠাক, মানতে তো সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু একটা ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ এবার চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আমি কতটা লয়াল তুই জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিকটা হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোনটা নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি সোনা, তোমার এনায়া নয়। বোঝনি ব্যাপারটা? এরপর স্বাভাবিকভাবেই বলে, ফারহাকে ফোনটা দে। ফাইজ রেখে গিয়ে বলে, বেয়াদব, ভুলে যা ফারহাকে। বলে কলটা কেটে বিছানার উপরে ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্যই ইচ্ছে করে তুলে একটা আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বোঝে কি করবে, আর সেইবার রেগে কি করবে আল্লাহই ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের নাম্বারে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আসে। ফারহার সাথে কথা বলার পর এইসব বলতে হতো, এখন তার কি হবে? বা হাতটা বুকে ডলতে ডলতে আলতো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না, এখন সে কি করবে? হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখল ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহার নাম্বারে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারহা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারহা। ফারহা ভুরু কোঁচকালো, তবে কিছুই বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারহা কিছুই বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে তারপর বলে, সামিয়া নামের একটা মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারহা। এইচএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারহার চোখে পানিতে টইটম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারহার কোনো রেসপন্স না পেয়ে আবারও বলে, বলো ফারহা, ডেটটা তুমি ফিক্সড করে দিবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘরে তুমিই নিয়ে যাবে, তুমিই বাসর ঘর সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের ইত্যা দিতে হবে। ফারহার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দেব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারহা। আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই হতে হবে, কেমন? ফারহা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন?
বলেই কলটা কেটে দেয়। দ্রুত মুখটা লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে তার সবকিছু। হঠাৎই ফারহা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারহার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখে মুখের অবস্থা বেহাল। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আসে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারহা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। আমাকে ফোন করে সেই সব গানই শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারহা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াইতে থাপড়াইতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধুপাধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারহাদ যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি আমি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোনটা নিয়ে শুদ্ধের নাম্বারে কল করে। কলটা রিসিভ হলে রেগে বলে, এই আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কতটা ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগছে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরো শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলো, ফারহাকে আরেকজনের সাথে বিয়ে দেই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে রে সোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কলটা কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে।